ইদানিং টিউশনির মাঝে পাওয়া নাস্তা বিস্কুটের পরিমাণটা বেড়ে গেল। বিষয়টি 2-3 দিন ধরে খেয়াল করছি। আগে যেখানে চায়ের সাথে 2টা করে বিস্কুট আসতো, সেটা এখন 4টি করে আসতে লাগলো। এভাবে চলতে লাগলো 10-15 দিন। এভাবে নাস্তা আসতে দেখে আমি মনে মনে ধরেই নিলাম যে বাচ্চাদের হয়তো ভালোভাবে পড়াচ্ছি, যার কারণে গার্ডিয়ান খাবারের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। তবে আমি দেখতে পেতাম না যে আমার জন্য এই নাস্তা কে রেডি করে, কে নাস্তাটা রেডি করে রুবিকে দিয়ে আমার রুমে পাঠিয়ে দেয়। এই ঠিক 25 দিন পর পরই চা বিস্কুটের পাশাপাশি নাস্তার সাথে 1 গ্লাস করে দুধও আসতো। আমিও বিষয়টা পড়ানোর উপহার হিসেবে ধরে নিলাম। এভাবেই চললো আরো 1 মাস। হঠাৎ একদিন চার সাথে সেই আগের মতো 1টি করে বিস্কুট আসা শুরু হলো। পড়ানো শেষে গ্লাস ভর্তি দুধও আর আসলো না। এভাবে আরো 1 সপ্তাহ চলে গেল। একদিন রাতে আমি নিজে নিজে ভাবতে লাগলাম যে আসলে ব্যাপারটা কি ছিল। হঠাৎ নাস্তার পরিমাণ বেড়ে যাওয়াটা ধরে নিয়েছিলাম হয়তো গার্ডিয়ানের পক্ষ থেকে ভালো উপহার, ভালো পড়ানোর জন্য। তারপর দুধ দেওয়া, সেটাও হয়তো বা ভালো পড়ানোর জন্য উপহার হিসেবেই ধরে নিয়েছিলাম। তবে এখন যে আবার সে আগের অবস্থায় ফিরে গেল, এখন তো আমি পড়াই আরো পূর্বের তুলনায় অনেক ভালো। স্কুলে তো ওদের পারফরমেন্স অনেক ভালো। তবে এখন এগুলো বন্ধ হলো কেন? পরের দিন সব প্রশ্নের উত্তর জেনে পড়ানো শুরু করব, ওইভাবে মনস্থির করলাম। এর পরের দিন গিয়ে পড়ানোর আগে আমি রুবিকে প্রথমে জিজ্ঞাসা করি ব্যাপারটা। বললাম যে রুবি, তুমি যে পড়ানো মাঝখান থেকে উঠে গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসতা, নাস্তাটা কে রেডি করে দিত? তখন সে বলে, কেন স্যার, আমাদের কাজের বুয়া। আমি তারপর বললাম 1 সপ্তাহ আগে কে দিত? তখন সে বললে, কেন, তানহা আপু। আমি বললাম, তুমি তো একটু আগে বললা তোমাদের কাজে বুয়া রেডি করে দেয়, তাহলে এই তানহা আপু আবার কে? তখন রুবি বলতেছে, না স্যার, ওইসব কিছু বলা যাবে না। এরপর আমার জোরাজুরিতে সে আমাকে প্রমিস করিয়ে বলল যে আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো আপনি কাউকেই বলবেন না। আমিও তাকে বললাম, আচ্ছা ঠিক আছে। তখন সে বলল, রুবি আপু আমাদের কলেজের একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তবে উনি কথা বলতে পারেন না, মানে উনি জন্মগতই বোবা। উনার পরিবারে উনার মা ছাড়া আর কেউ নেই। কিছুদিন আগে উনার মায়ের যখন একটা অপারেশন হয়েছিল, এরপর থেকে উনার পড়ালেখা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। একদিন আব্বু যখন আমাকে স্কুলে নিয়ে যায়, তখন তিনি এসে আব্বুর হাতে একটা চিঠি লিখে দেন। এরপর থেকে উনি দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের বাসায় কাজ করতেন। এরপর উনি প্রায় 2 মাসের মতো কাজ করছেন আমাদের বাসায়। গত 7 দিন আগে উনি চলে গেছেন। আমি রুবিকে জিজ্ঞাসা করলাম, ও কেন চলে গেল, জানো কিছু? সে বলল, না, আমি কিছু জানি না। আমি আবার জিজ্ঞাসা করলাম যে তুমি কি এরপর তোমাদের কলেজে ওকে দেখতে পারছো? সে বলল, না, কলেজেও আর আসে। ওদেরকে সেদিন পড়িয়ে বাসায় চলে আসলাম। রাতে কিছুতেই ঘুমাতে পারছি না, মাথার ভিতর হাজারো প্রশ্ন। কল্পনাতে ওর চেহারাটা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ওকে তো আমি এখনো দেখিনি। একজন অজানা মেয়ের জন্য আমার মনের ভেতর হাহাকার শুরু হয়ে গেল। যেভাবেই হোক ওর পরিচয় আমাকে খুঁজে বের করতেই হবে, আমাকে জানতেই হবে কেন আমার সাথে এরকম করছিল সে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই বলতে পারে না। পরদিন আর ভার্সিটিতে গেলাম না, গেলাম ওই রুবিদের স্কুলে তানহার খোঁজ করতে। সেখান থেকে অনেক কষ্ট করে ওই কেরানির মাধ্যমে ওর সকল ইনফরমেশন আমি পেয়ে যাই। ওই কাগজটা হাতে নিয়ে আমি বাহিরে চলে আসি একটা বাংলা হোটেলে। সকালে কিচ্ছু খাইনি, ভাবলাম দুপুরেরটা একবারেই খেয়ে নি। ওয়েটারকে ডাকলাম, তার হাতে 10 টাকার একটা নোট গুজে দিয়ে বললাম, আমার জন্য ডিম আর ডাল নিয়ে এসো। সে তো মহা খুশিতে খাবারের প্লেটটা 2বার করে ধুয়ে দিল, মানে এক্সট্রা একটা সার্ভিস দিল আমাকে। এরপর আমার খাবারটা নিয়ে আসলো, খেতে থাকলাম আর মাঝে মাঝে একটু করে ওই কাগজটা দিকে চোখ বুলাতে থাকলাম। এরপর যখন ওই ছেলেটা আসলো হোটেলে, তো ওকে বললাম, এই ঠিকানাটা তুমি চিনো? তখন সে বললো, হ্যাঁ, এটা তো আমাদের গ্রামের পাশেই। সে আমাকে ঠিকানাটা দেখিয়ে দিল। আবার শেষ করে সেখান থেকে কাগজে লেখা ঠিকানায় চলে গেলাম। দেখি একটা হাফ বিল্ডিং করা বাড়ি। সে হালকা দরজাটা খোলা আছে। আমি যে না ডাক দিলাম, বাড়িতে কেউ আছেন? তখন ভেতর থেকে এক ভদ্র মহিলা বলল, তানুমা, দেখতো কে এসেছে। আমি আর নক করলাম না, মনে মনে ভাবলাম এই তানুটা আবার কে। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আমাকে দেখা মাত্র সে আতঙ্কিত হয়ে গেল। সালোয়ার কামিজ পরা মেয়েটি ছিল, তবে মাথায় উন্না দেওয়া ছিল। নজর তার নিচের দিকে নামিয়ে ভেতরের দিকে চলে গেল সে। এখন আমার কি করা উচিত? ভেতরে যাব নাকি চলে যাব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় ভেতর থেকে এক ভদ্র মহিলা বলল, ভেতরে এসো বাবা। আমি ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে একটা চেয়ারে বসতে ভদ্র মহিলা আমাকে জিজ্ঞাসা করলো, কে তুমি বাবা? আমি তখন তাকে বললাম, আমি যদি ভুল না করি আপনি মনে হয় তানহার মা। তখন উনি বললেন, হ্যাঁ, আমি তানহার মা। তখন বুঝতে পারলাম যে তানুই হচ্ছে তানহা। এমন সময় তানহা একটা কাগজ এনে আমার হাতে দিল। সেখানে লেখা ছিল, দেখুন, আপনি কেন কিভাবে এখানে চলে আসলেন আমি আসলে জানি না, তবে আমি যে রুবিদের বাসায় কাজ করতাম এই কথাটা যেন মা কোনোভাবে জানতে না পারে, উনি অনেক কষ্ট পাবে। মা আপনাকে যেমন যেভাবে প্রশ্ন করে সবকিছু একটু ম্যানেজ করে নিয়েন প্লিজ। আমার হাতে কাগজটি দেখে তানহার মা বলল, এটা কি বাবা? তখন আমি বললাম, আর বললেন না আন্টি, সেদিন তানহাকে একটা অঙ্ক করতে দিছিলাম, সে পারেনি। এরপর বলছিলাম যে তুমি বাসায় করে রাখবে, সেটাই দিল সে আমাকে। তখন উনি বলেন, ও আচ্ছা, বিষয়টা যে আমি এত সহজে ঘুরিয়ে দিব আর ম্যানেজ করে ফেলবো এটা হয়তো তানহা ভাবতেই পারে। আমার এমন জবাব শোনার পর দেখি হাফ ছেড়ে নিজের উন্না দিয়ে নাক মুখ মুছে নিচ্ছে। মনে হয় কিছু একটা চিন্তা থেকে সে বাঁচলো। তানহার মা এক সময় আমাকে বললেন, তোমরা কয় ভাই বোন? তখন আমি বললাম, আমি একাই। এরপর বললেন, তোমার বাবা মা? আমি বললাম, ওনারা কেউ বেঁচে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা শুনে উনি অনেক দুঃখ প্রকাশ করলেন, বললেন, সরি বাবা। বিয়ে শাদী করেছো নিশ্চয়ই? না আন্টি, এখনো করিনি।
মানে আমি লজ্জা পেলাম। তখন উনি বললেন যে আরে বাবা, লজ্জা পাওয়ার কি আছে, যদি বিয়ে না করে থাকো তাহলে তো আমাদেরকে মেয়ে দেখতে হবে তোমার জন্য, তাই না? কথা আমার তেমন বোধগম্য হলো না, এত তাড়াতাড়ি একটা মানুষ একজনকে কিভাবে আপন করে নিতে পারে। এরপর আমি ওনাকে বললাম না, আমি বিয়ে নিয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা করিনি, মাত্র পড়াশোনা করতেছি, চাকরি পেলে তারপর করব। এরপর আন্টি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার বোনের একটা মেয়ে ছিল, ও সামনের বছর এইচএসসি পরীক্ষা দিবে, ওর বাবা মা ভাবছিল যে ওকে বিয়ে দিয়ে দিবে, আর তোমাকেও আমার খুব পছন্দ হয়ে গেছিল, এই জন্যই তোমাকে কথাটা বলছি, বাবা কিছু মনে করো না। এরপর আমি একগাল হেসে দিয়ে বললাম না আন্টি, মনে করার কি আছে। ওনার সাথে কথা বলে মনে হলো উনি অ্যাডভোকেট ছিলেন, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। এরপর আমি ওনার থেকে বিদায় নিতে চাইলাম, উনি বললেন না, একটু পর দুপুরের খাবার খেয়ে তারপর যাবা। তারপর আমি চলে গেলাম, বিদায় নিলাম ওনার থেকে। বাসা থেকে বেরিয়ে যাব এমন সময় মনে হলো পিছন থেকে কেউ যেন আমাকে ডাকছে। হ্যাঁ, পিছনে তাকিয়ে দেখি তানহা ডাকছে। আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম তোমাকে নিয়ে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরছে, যেগুলোর উত্তর খুঁজে পাওয়া আমার জন্য খুবই জরুরি, আর আমার মনে হয় সেই বিষয়গুলো তুমি এতক্ষণে বুঝতে পেরেছো। এই প্রশ্নের উত্তরগুলো কবে দিবে তুমি? চোখ দুটো তখন টলমল করছিল, কিন্তু আমার মনে হলো মেয়েরা তো এত সহজে কাঁদে না, আর আমি ওর হই বাকি, যার জন্য আমার জন্য তার চোখের তীরে জল এসে টলমল করছে। আমার ধারণা কি ভুল নাকি সঠিক জানি না, ওকে আমাকে ভালোবেসে ফেলেছে নাকি এর পেছনে আরো অন্য কোনো রহস্য বিদ্যমান। আমার হাতে একটা চিঠি গুজে দিল, উপরে লেখা ছিল এখন চলে যান, বাসায় গিয়ে চিঠিটা খুলবেন। এরপর আমি ওদের বাসা থেকে চলে আসলাম, এসে আবার সেই হোটেলে ঢুকলাম। হোটেলে বসে চিঠির ভাঁজটা খুললাম, অত্যন্ত যত্ন সহকারে ভাঁজটা করা হয়েছিল, লেখা ছিল সালাম নিবেন। দেখুন আমি কত বড় অভাগী, আপনি আমার বাসায় আসলেন, বসলেন, অথচ আমি মুখ ফুটে দুটো কথাও আপনার সাথে বলতে পারলাম না। সবই আমার ভাগ্য, আর আমি জানি কেন আপনি আমার খোঁজে আমার বাসা পর্যন্ত এসেছেন। আমি জানতাম আপনি একদিন আমার খোঁজে আমার কাছে আসবেন, কারণ আমি এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলা পছন্দ করি না। রুবিদের বাসায় যখন ছিলাম তখন আপনার একটা কাজ দেখে আমি আপনার প্রতি দুর্বল হয়ে যাই। আমি সেদিন বাসার ছাদে ছিলাম, এদিকে রুবির ফুফাতো বোন আমেরিকা থেকে দেশে বেড়াতে আসছিল, সে একটা শর্ট ড্রেস পরে বাগানে ঘুরতেছিল। ওই সময় আপনি বাসায় ঢুকছিলেন, গেট খুলে বাসা ভিতরে ঢুকতেই আপনার নজর প্রথমে ওই মেয়েটির দিকে পড়ে, কিন্তু আপনি তৎক্ষণাৎ আপনার দৃষ্টি ফিরিয়ে নেন। আপনি চাইলে ওর দেহের সৌন্দর্য উপভোগ করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। কেন জানি না, সেদিনের পর থেকে আপনাকে আমি ভুলতে পারি না। স্বপ্ন দেখা শুরু করলাম আপনাকে নিয়ে, জানি না এই স্বপ্ন আমাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে, সেটাও জানি না যে এই স্বপ্ন বেদনার হবে নাকি সুখের হবে। তবে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই আপনার সামনে আসবো না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওর লেখাটা পড়ার পর কেন জানি না মনের অজান্তেই দুপুরটা চোখের পানি ঝরে পড়ল। এরপর আমি রাকিবকে ডাকলাম একটা চা নিয়ে আসতে। ও চা নিয়ে আসতে আসতে আমি ভাবলাম তানহার কথা, চিন্তা করলাম যে কত প্রখর চিন্তাধারা একটা মানুষের হতে পারে, আর মানুষের জীবন কতই অদ্ভুত। ও যখন আমার জন্য চা নিয়ে আসলো, চাটা মুখে দিতে মনে হলো এই চা তো শুধুমাত্র তানহাই বানাতে পারে, এটা কি করে সম্ভব, এখানে তানহা কি করে আসবে। আমি তখন রাকিবকে ডাকি, বললাম যে এই চা কে বানাইছে, খোঁজ নিয়ে আইতো। তখন সে বললো আমি তো জানি না, ভেতর থেকে একটা মহিলা বানিয়ে দিছে। পরে আমি বললাম গিয়ে ওর পুরো অ্যাড্রেসটা নিয়ে আয়, ওর নাম কি সেটাও জেনে। রাকিব এসে আমাকে জানালো মেয়েটির নাম তানহা। তখন আমি শতভাগ শিওর হলাম। এরপর আমি বললাম শোনো, আমি একটা চিঠি দিব, এই চিঠিটা ওই মেয়েটাকে দিতে পারবা? তখন বললো হ্যাঁ স্যার দেন, আমি দিয়ে দিব। তানহা আমি জানি না কিসের টানে আমরা বারে বারে মুখোমুখি হচ্ছি, আর আমি এটাও জানি যে জীবিকার তাগিদে তুমি এখানে এসে কাজ করছো, এটাকে আমি দোষের কিছু মনে করছি না। তবে তোমাকে আমি একটা কথাই বলি যে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এখন এই কাজ থেকে বেরিয়ে এসো। আমি তোমাকে নিয়ে তোমার মায়ের কাছে যাব, তোমার ব্যাপারে কথা বলবো। এই কথা বলে চিঠিটা ভাঁজ করে রাকিবকে দিয়ে তানহার কাছে পাঠিয়ে দিলাম। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর দেখলাম ও ভিতর থেকে বেরিয়ে আসলো, আমাকে দেখে কিছু বললো না। এবার তালহা আমার চোখের দিকে তাকালো, ওর চোখের ভাষাটা আমি বুঝতে পারলাম, সেখানে বলা ছিল যে আমি চলে আসছি, আমার সাথে আসুন। এরপর ওর সাথে আমি ওদের বাড়িতে গেলাম। ঘরে ঢুকে আমি একটা চেয়ারে বসে পড়লাম, আন্টিকে কোথাও দেখতে পেলাম না। আমাকে ঘরে বসিয়েই ও চলে গেল অন্য রুমে। এদিকে রুবিকে পড়ানোর টাইমও হয়ে যাচ্ছিল। আন্টিকে ফোন দিলাম, যে দিয়ে বললাম যে আন্টি আমি একটু পরে যদি আসি তাহলে কি কোনো প্রবলেম হবে? তখন আন্টি বললো না, তুমি তো এমনি তো মিস করো না, আজকে তুমি এসো না, থাক সমস্যা নেই, আজকে না আসলেও চলবে। এরপর তানহার মা আসলেন, এসে উনি আমাকে বলতেছেন কি যেন আমার সাথে কথা ছিল তোমার বাবা। আমি তখন ওনাকে বললাম জি আন্টি, যদিও এই ব্যাপারটা আপনার পারিবারিক, তারপর আমার মনে হয়েছে যে আপনার সাথে এটা নিয়ে আমার কথা বলা উচিত। ওনার চেহারা রং পাল্টে গেলেন, ভাবলেন হয়তো জটিল কিছু হয়েছে। আমাকে দেখে বললেন এভাবে কথা বলছো কেন, কোনো সমস্যা হয়েছে কি? আমি বললাম তেমন কিছু না আন্টি, তবে আপনি যদি আমার কথা কিছু মনে না করেন তাহলে আমি কথাগুলো বলতে পারি। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে বলো। আমি বললাম আপনি কি জানেন আপনার মেয়ে তানহা বাহিরে কি কাজ করে? তখন উনি মাথা নিচু করে বললেন দেখো বাবা, আমার মেয়ে তানহা আমাকে বলছে ও নাকি বাহিরে একটা চাকরি করে, তবে ওর যে শিক্ষাগত যোগ্যতা আর নিজের শারীরিক অবস্থা, এতে আমি জানি ও ভালো কোনো চাকরি করতে পারবে না। তবে হ্যাঁ, আমার মেয়ে যে কোনো খারাপ পথে যাবে না এই বিশ্বাস আমার মেয়ের উপর আছে। আমরা মা মেয়ে যদি না খেয়েও মরে যাই তারপর ও অবৈধ কোনো কাজ করবে না। এসব শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তারপর আমি আন্টিকে বললাম আন্টি আসলে আপনি যদি কিছু মনে না করেন আমি তানহার জন্য একটা সম্বন্ধ আনতে পারি, তবে এখনই বিয়ে দিতে হবে ব্যাপারটা এমন নয়, আপনি চাইলে কাবিন করেও রেখে যেতে পারেন। খুব বুদ্ধিমতী মহিলা, আমাকে ধরে
ফেললেন। এরপর উনি বললেন, বাবা শোনো, তুমি যদি আমার সাথে সরাসরি কথা বলো তাহলে আমি খুব খুশি হব। উনি আমাকে ধরে ফেললেন। এমন সময় তানহা নুডলস নিয়ে আসলো। উনি বললেন, তানহা শোনো, নুডলসটা ওনাকে দিবা না, যেখান থেকে নিয়ে এসেছো তুমি এটা ওখানেই রেখে দাও। তানহা অবাক হয়ে গেল। আমি তখন বললাম, আসলে এই ব্যাপারটা নিয়ে আমার গার্ডিয়ান পাঠাতাম, কিন্তু আমি চাইছিলাম ব্যাপারটা আমি নিজেই বলি। ধন্যবাদ সবাইকে। গল্পের পরবর্তী অংশটা আগামীকাল আপলোড করা হবে।